এবারে মঞ্চে আমন্ত্রণ জানাই বিশেষ অতিথি কথা সাহিত্যিক মাইনুল ইসলাম মালিক আপাকে। সম্মানিত সুধী, তিনি আলোচনা করবেন কথা সাহিত্যিক নাসিমা আলী রচিত গল্প সংকলন নির্বাচিত গল্প। শুভ সন্ধ্যা। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি অনুপ্রাণন প্রকাশনকে, বিশেষত অনুপ্রাণনের কর্ণধার জনাব আবু মোহাম্মদ ইউসুফকে, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে সঞ্চালক মহোদয় বারবার কথা সাহিত্যিক হিসেবে আমার নামটা উচ্চারণ করছিলেন, যদিও আমি মূলত কথা সাহিত্যিক নই, কবিতা লিখি, অনুবাদ করি, সাহিত্য সমালোচনার চেষ্টা করি। যাই হোক, নাসিমা আপার গল্পের সাথে কথা সাহিত্যিক নাসিমা আলিসের গল্পে তার নির্বাচিত গল্প গ্রন্থটির আলোচনার দায়িত্ব আমার উপর পড়েছে, এবং আমি তার গল্পের সাথে প্রায় 1 দশক ধরে পরিচিত। কয়লা নামে কোনো জায়গা নেই নামে একটি গল্প দিয়ে প্রথম পরিচয়, উত্তরাধিকার গল্পটি পড়েছিলাম। গল্পটি পড়ার পরই তাকে আমি প্রথম নক করি। তিনি জানালেন যে তুমি চাঁদপুরের ছেলে, আমার জেনে ভীষণ ভালো লাগছে যে চাঁদপুরের কেউ আমার লেখা পড়েছে, কারণ আমার জন্মস্থানও চাঁদপুর। তখনই প্রথম জানি যে তিনি চাঁদপুরের মেয়ে। আমার ভীষণ ভালো লেগেছে। তারপর থেকে বিভিন্ন সময়ে যখনই তার গল্প সামনে পড়েছে, গল্পের বই সামনে পড়েছে, সংগ্রহ করার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি, এবং মাঝে মধ্যে 2-1 বার লেখারও চেষ্টা করেছি। নাসিমা আলিস গল্প লিখেন মূলত 3 দশক ধরে, এবং এই 3 দশকে তিনি বেশ কিছু গল্পের বই লিখেছেন, এবং তার প্রথম বইটি বর্তমান যেটি জ্যামকন পুরস্কার নামে প্রচলিত, কাগজ প্রকাশন থেকে পুরস্কার পেয়েছিল। আর সহজেই অনুমেয় যে তিনি আসলে কোন ধারা বা কোন মানের লেখক। তিনি মূলত গল্প লেখেন যাপিত জীবন নিয়ে। তিনি তার জীবনে যা যাপন করছেন, সমাজ বাস্তবতায় যা দেখছেন, সেসব নিয়ে গল্প লেখেন, আর সেসব নিয়ে তার কথা। তিনি যে চরিত্রগুলো তুলে আনেন সেগুলো তার চারপাশের মানুষের চরিত্র নিয়ে তার লেখা গল্প। তার একটি গল্প পিদিমের ভবিষ্যৎ। এই গল্পটি একেবারে ভিন্ন ধারার অন্তজ শ্রেণীর মানুষকে নিয়ে। তিনি অন্তজ শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে লিখেছেন, তার মধ্যে অন্তজ শ্রেণীর মানুষের মধ্যেও আবার আদিবাসীদেরকে নিয়ে লেখা, এবং গল্পের নামটিও ভীষণ বৈচিত্র্যময়, পিদিমের ভবিষ্যৎ। পিদিম নাম একজন আদিবাসী যাকে নিয়ে লেখা। তিনি তার স্ত্রীর জটা চুল কেটে দিয়েছিলেন, এবং জটা চুল কাটা নিয়ে আমাদের অনেক সংস্কার কুসংস্কার প্রচলিত আছে। জটা চুল কাটলে অনেক বিপদ হতে পারে এই ধরনের, এবং কাকতালীয়ভাবে পিদিমের জীবনে অনেক বিপদ নেমে আসেও। কিন্তু তিনি আমাদেরকে দেখিয়েছেন যে এই যে বিপদ পিদিমের জীবনে এসেছিল, সেটি আসলে জটা চুলের কারণে নয়, বরং আমাদের সমাজে যে কলুষতা, যে কুসংস্কার, যে কুটিলতা, যে চক্রান্ত, সেসবের হাত ধরেই মূলত পিদিমের জীবনে ভয়ঙ্কর রকমের দুর্ভাগ্য নেমে আসে। এবং একই গল্পে তিনি এই আদিবাসী জীবন ধারাটা আসলে আমাদের মূল স্রোতের যে জীবনধারা, সেটির সাথে যে একই সমান্তরালের সামনে এগোচ্ছে না, উন্নতি হচ্ছে না, সেটিও খুব দারুণভাবে দেখিয়েছেন। আরেকটি গল্প সমূহের গল্প, কলিজা। আমরা খাসির কলিজা খেতে ভীষণ ভালোবাসি, গরুর কলিজা খেতে ভালোবাসি, কিন্তু সেটি যদি মানুষের কলিজা হয় তখন কেমন লাগবে? আজকাল মানুষের জীবন, মানুষের দাম নামতে নামতে এত তলানিতে নেমেছে, এত নিচে নেমে গেছে যে এখন খাসির কলিজার চেয়েও মানুষের কলিজার দাম হয়তো সস্তা হয়ে গেছে। একজন কলিজা কিনে তিনি ধন্দে পড়ে গেছেন, এটা কি খাসির কলিজা নাকি মানুষের কলিজা। এই যে মানুষের জীবন কতটা অধঃপতিত, মানে কতটা নিচে নেমে গেছে, আর তিনি এই গল্পের মধ্য দিয়ে এটি চমৎকারভাবে তুলে এনেছেন। আমরা দেখি যে 20 টাকার জন্য মানুষ খুন হয়ে যায়, 50 টাকার জন্য মানুষ খুন হয়ে যায়, সামান্য কথায় কথায় মানুষ খুন হয়ে যায়, কারণে অকারণে খুন হয়ে যায়। মানুষের জীবন অনেক অনেক মূল্যহীন হয়ে পড়েছে, এবং তিনি একটি গল্পের মধ্যে দিয়ে এটি খুব চমৎকারভাবে দেখেছেন। এটি কেউ না পড়লে চিন্তাই করতে পারবেন না। আরেকটি গল্প প্রতিদ্বন্দ্বী গল্পটিতেও তিনি 2টি শ্রেণীকে দেখিয়েছেন। আমাদের যে অভিজাত শ্রেণী, সেই অভিজাত শ্রেণীর সাথে একই সাথে অন্তজ শ্রেণীকে পাশাপাশি এনে তিনি দাঁড় করিয়েছেন। একদল শিশু, ভুখা শিশু, যারা খেতে পায় না,
তাদের সাথে তিনি এসে দাঁড় করিয়েছেন অভিজাত শ্রেণী, যারা মানে খাবার সামলাতে পারে না, অর্থাৎ এত বেশি খাবার যে তারা তাদের ঘরের বাইরে যেগুলো ফেলে দেয়, ঘরের পেছনের পাশ দিয়ে যেগুলো ফেলে দেয়, সেই খাবারগুলো এই শিশুরা কুড়িয়ে খায়। তো এই দুটো শ্রেণীকে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের এরকম একটি গল্প দেখছিলাম, দুধ ভাতে উৎপাত। কেউ দুধ খেতে পারে না, আর কারো বাচ্চারা দুধ খায় না, জোর করে পিটিয়ে দুধ খাওয়ানো যাচ্ছে না কারো বাচ্চাকে। নাসিম আনিসের গল্পটি একই কাছাকাছি ধারা হলে বিষয় বৈচিত্র্য আছে এখানে, এবং তিনিও সেই একই সমান্তরালে দেখিয়েছেন যে আমাদের অভিজাত শ্রেণীর জীবনটা কোন দিকে যাচ্ছে, আর প্যারালাল ওয়েতে অন্তর্জ শ্রেণীর জীবনটা কোন দিকে যাচ্ছে। কিডনির কারবার চমৎকার একটি গল্প, সমাজ বাস্তবতা, যেটি আমরা আমাদের চারপাশেই দেখি। কিডনির কারবার গল্পে একজন দালালের খপ্পরে পড়ে বিদেশ যায়, এবং সে যখন বিদেশ থেকে কিছুদিন পরেই প্রতারিত হয়ে ফিরে আসে, তখন তার দায় দেনা শোধ করার জন্য ভিটে মাটি ছাড়া, বিক্রি করা ছাড়া কিছুই থাকে না, কিন্তু সে ভিটে মাটিটুকু বাঁচাতে চায়। এটা আমাদের চারপাশের একেবারে খুবই চিরচেনা চিত্র। আমরা দেখেছি যে বিদেশে গিয়ে অনেকেই প্রতারিত হয়েছেন, জমি জমা হারিয়েছেন, ঋণ করেছেন, এবং এই ছেলেটি শেষে নিজের কিডনি বিক্রি করার একটা বিজ্ঞাপন দেয়। শেষে একজন খদ্দের সে পেয়ে যায়, কিন্তু সেখানেও মধ্যস্বত্ব ভোগীদের উপদ্রব। আমরা দেখি যে আমাদের মধ্যস্বত্ব ভোগীরা আসলে অনেক কিছুই আমাদের খেয়ে নিচ্ছে, যেটা যেমন ধরুন 1 কেজি শসা যখন 4 টাকা কৃষক বিক্রি করেন, তখন সেটি গ্রাহকের কাছে যেতে যেতে 40 টাকা হয়ে যায়। একজন কৃষক 3 মাস 6 মাস চাষ করে বিক্রি করেন 4 টাকায়, আর সেটি একজন গ্রাহকের কাছে যেতে যেতে 40 টাকা হয়ে যায়। এই যে মধ্যস্বত্ব ভোগীরা সবকিছু দখল করে রেখেছেন।